আজকের এই সেশনে আপনাদেরকে স্বাগতম। আজকের বিষয়টা হচ্ছে হেলথ নিয়ে। হেলথ হচ্ছে মানুষের সব থেকে বড় সম্পদ, কিন্তু দুঃখের বিষয় হলো এটা যতক্ষণ নষ্ট না হয় ততক্ষণ এটা নিয়ে কেউ কেয়ার করে না। হুম। তো আজকে একটা গল্প দিয়ে শুরু করি। একটা ছেলে, ইয়াং ছেলে, খুব করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করছে। তো খুব চেষ্টা করছে, কোনোভাবেই হতে পারছে না প্রতিষ্ঠিত। খুব স্ট্রাগলিং যাচ্ছে লাইফে। তো সে হতাশ হয়ে গেল এবং সে পৃথিবীকে, পৃথিবীর মানুষকে, সমাজ ব্যবস্থাকে দোষারোপ করতে থাকলো যে সিস্টেমগুলো এরকম, সবকিছু দুর্নীতিতে ভরা, স্কোপ কম, সুযোগ নাই। তো তার এক বন্ধু দেখলো যে সে খুব ফ্রাস্ট্রেটেড। তো তাকে বলল, তোমাকে আমার এক স্পিরিচুয়াল গুরুর কাছে নিয়ে যাবো, চলো। বললো, তাতে কি হবে? বলে, না, ওনার কাছে গিয়ে অনেকের অনেক ধরনের সমস্যার সমাধান হয়েছে, হতে পারে তোমার জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে। তো সে গেল। সে গেল কিন্তু সে গেল কিন্তু সেই শিক্ষককে, গুরুকে সম্মান করলো না। সবাই যেভাবে বসে আছে বসে রইল। জিজ্ঞেস করলো যে, বলো, তুমি আমার কাছে এসছো, কি কারণে এসছো? আধ্যাত্মিক গুরু জিজ্ঞেস করলো। আসলে আমার কারণ যা, সেটা জেনে তো আপনার কোনো কাজ হবে না, আর আপনি আমার সমস্যার সমাধানও করতে পারবেন না। আপনি তো নিজেই ফকির, আমারে কিভাবে আপনি? বললো, ঠিক আছে, তাও তো তোমার আমার কাছে আসার প্রয়োজন ছিল না। তো সে চলে গেল। এখন বাড়িতে গিয়ে তার মনে একটা কিউরিসিটি জাগলো এবার, যে উনি কি শিখাইতে চায়, একটু গিয়ে শিখি। সে তার বন্ধুকে আবার বলল যে, চল তোর গুরুর কাছে যাই, উনি কি কি শিখাইতে চায়। তো এবার যখন গুরুর কাছে গেল, বলল যে, আপনি কি আমাকে শিখাইবেন যে আমার জীবনে পরিবর্তন আসবে?
তো গুরু বলল, যে তুমি কিসের পিছনে ছুটছো, কি চাচ্ছ তুমি? আমি প্রচুর অর্থ চাচ্ছি, বিজনেস চাচ্ছি, সম্পদ চাচ্ছি, যেটা আমি বহুত চেষ্টা করে পারতেছি না, পাইতেছি না। তো তুমি সেটা দিয়ে কি করবা? তো মানুষ সম্পদ দিয়ে করে কি? আমিও তাই করব। তো গুরু বলল, যে তুমি কি জানো তুমি কত সম্পদের মালিক? বললো, না, আমার তো সম্পদ নাই। বললো, আচ্ছা, তোমার কাছে সম্পদ নাই? বললো, না, আমার কাছে কোনো সম্পদ নাই। ঠিক আছে, যাও তুমি 3 দিন গিয়ে ধ্যান করো, তালাশ করো তোমার কাছে কি কি সম্পদ আছে। আর আজকে তুমি লিখে দিয়ে যাও একটা কাগজে তোমার কত টাকা লাগবে। বলে, আপনি কি বলতে চাচ্ছেন আমি যত চাবো তত পাইবো? বলে, হ্যাঁ। বলো, কাগজে লিখে দিলে তোর গুরু টাকা দিয়ে দেবে? বলে, হ্যাঁ। তো একটা কাগজে সে তার যত সে টাকা চায় সে লিখে দিয়ে দিছে। চাইতেই যাবে, যখন হবে তখন বড় অ্যামাউন্টে লিখছে। আর যেতে যেতে বন্ধুরে বলতেছে, তোর এই ফকির বাবা এবার ধরা খাবে রে আমার কাছে। আমার তো নাই কিছু, 3 দিন দেখতে বলছে, দেখবো। তো 3 দিন পর সে আবার এসছে। এবার গুরু বলছে, তোমার সম্পদ কাউন্ট করছো, দেখছো? বলে, না, আমার কাছে কোনো সম্পদ নেই। লোকে, তোমার টাকা রেডি আছে, তুমি যা চেয়েছো তার দ্বিগুণ দেওয়া হয়েছে, এর বিনিময়ে তোমাকে কিছু দিতে হবে। বলছে, আমি তো বলছি আমার কাছে কিছু নাই। তো আচ্ছা, বসো, শান্ত হয়ে বসো, তোমাকে এখন বুঝাই। আমি যেই শহরে আগে ছিলাম, সেই শহরে বিশাল এক ধনী মানুষ ছিল। তার একটা বাচ্চা আছে, সে জন্মের অন্ধ। তাকে আমি খবর দিয়েছি যে আপনার বাচ্চাকে যদি কেউ একজন চক্ষু দান করে একটা, তার বিনিময়ে আপনি তাকে কি দেবেন। সে আমাকে জিজ্ঞাসা করেছে, আপনি কি চান? তো তুমি তো বাবা চিরকুটে লিখে দিয়েছো যে তুমি এত কোটি টাকা চাও। উনি এত কোটি না, এর দ্বিগুণ তিনি দিতে রাজি হয়েছে। তো তোমার তো সম্পদ নাই বললা, আমি সম্পদ বের করে দিচ্ছি। তোমার কাছে 2টা চোখ আছে, ও তো একটাও চোখ নাই। তোমার একটা চোখ তাকে শুধু দান করে দাও, এক চোখ দিয়ে তো তুমি জীবন যাপন করতে পারবা। এর বিনিময়ে তো তুমি কোটি কোটি টাকা পাইতেছো। এখন সে চোখ ধরছে, বলে, না, আমি চোখ দেবো না।
আপনার স্বাস্থ্য, এর ভেতরে সমস্ত জগতের সম্পদের মধ্যে বসে রয়েছে। এর থেকে বড় সম্পদ আর নাই। কিন্তু বলে লাভ কি? মানুষ যতক্ষণ ভোগান্তিতে না পড়ে ততক্ষণ পর্যন্ত সচেতন হয় না। খুব দুঃখের বিষয়। যখন শরীর নিয়ে ভোগে তখন সব দিয়ে দিতে রাজি আছে, কিন্তু সে যদি একটু সচেতন হতো তাহলে কতই না ভালো হতো। আজকাল যেভাবে আমরা খাওয়া দাওয়া করি, আমাদের যেরকম ফুড হ্যাবিট, এটাকে আমি কি বলি জানেন? আমি বলি যে মানুষ মনে করে যে মানুষ খাবারকে খায়, কিন্তু আমি বলি যে এটা মানুষের ভুল ধারণাই ভুল। আসলে মানুষ খাবারকে খায় না, খাবার মানুষকে খায়। আগে তো আপনাকে আপনার এই সুস্থতার গুরুত্বটাকে বুঝতে হবে। আগে তো আপনাকে যে সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদের টেক কেয়ার করতে হবে। হুম, ঠিক আছে। এখন তো এটা প্রুভেন যে এই দেহ ১৫০ বছরে কখনো হাসপাতালে যাবে না। সে হাসপাতালে যাবে, তার রোগ হবে কখন? যখন তার মৃত্যু হবে। ঠিক আছে। আমি রোগ বলতে সেই রোগকে বুঝাচ্ছি না যে একটু ঠান্ডা লাগলো জ্বর হলো, ওই রোগ না। আমি রোগ বলতে সেই রোগকে বুঝাচ্ছি যেই রোগে আমরা ভুগি। হাইপার টেনশন, হার্ট ডিজিজ, আর্থ্রাইটিস, ডায়াবেটিস। হুম। এখন ডাক্তারি ভাষায় কত নতুন 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 নাম বেরিয়েছে রোগের, যেন যেন এখন রোগ না। আমি খুব ধনী মানুষ, আমার একটা রোগ আছে, সেই রোগটা এখন ফ্যাশন হয়ে গেছে। আবার সেটা বলতে, প্রচার করতে আমরা খুব পছন্দ বোধ করি। যে এই শুন না, আজকে না তোর সাথে দেখা হবে না রে, আজকে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। জানিস ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাইতে কিন্তু ৩ মাস সময় লাগে। মানে ডাক্তার দেখানো যেন একটা গর্বের বিষয় হয়ে গেছে। আমি না অমুক দেশে গিয়ে পুরো বডি স্ক্যান করিয়ে আসলাম। হেলথের 4টে অ্যাসপেক্ট আছে: ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল।
একটা মানুষকে এই চারটে জায়গায় সুস্থ থাকতে হয়। মানুষ ফিজিক্যালি সুস্থ তখন থাকতে পারে যখন মানুষ মেন্টালি সুস্থ থাকে। মানুষ যদি ফিজিক্যালি আর মেন্টালি সুস্থ থাকে তাহলে সে স্পিরিচুয়ালিও সুস্থ থাকে। মানুষ যদি ফিজিক্যালি মেন্টালি স্পিরিচুয়ালি সুস্থ থাকে তাহলে তো ইমোশনালিও সুস্থ থাকে। এখন প্রশ্ন হলো যে আমরা কি ইচ্ছাকৃতভাবে নিজেকে অসুস্থ বানাই? তা আমি বলবো ইয়েস, আমরা ইচ্ছাকৃতভাবে নিজেই নিজেকে অসুস্থ বানাই। আমি অনেক মানুষকে দেখেছি অসুস্থতার ভান করতে, অসুস্থ না থেকেও অসুস্থতাকে প্রচার করতে দেখেছি আমি। অসুস্থতা যদি এতটুকু হয় তাকে এত বড় করে বলতে শুনেছি আমি। একটা সত্য কথা জেনে রাখেন, আপনি যদি অসুস্থতার হ্যাবিটকে চেঞ্জ করে ফেলতে পারেন তাহলে আপনি যে কোনো রোগ থেকে যেই কোনো সময়ে যেই কোনো অবস্থায়, সে রোগটা কোন লেভেলে আছে, এটা কি ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, লাস্ট স্টেজ, কোনো ম্যাটার করে না। আপনার দেহের ভেতরে সেই ক্ষমতা আছে যে আপনার দেহ এটাকে সুস্থ করতে পারে। এটাকে একসেপ্ট করেন। এটা এটা প্রুভেন। পৃথিবীতে অনেক এরকম অর্গানাইজেশন আছে যেখানে থার্ড স্টেজের ক্যান্সারের রুগীকে নিয়ে যাওয়া হয়েছে, যে ডাক্তার বলে দিয়েছে সব রিপোর্ট টিপোর্ট করে যে তো 3 মাসের বেশি আর বাঁচবে না, 3 মাসের মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। ওই ধরনের রুগীও তার মেন্টাল স্টেটকে চেঞ্জ করার কারণে সার্ভাইভ করে গেছে। মেডিকেল সায়েন্সের কাছে সুস্থ করার প্রসিডিউর নাই। আমার কথাকে ভুল বুঝবেন না, মেডিকেল সায়েন্সের কাছে আপনাকে সুস্থ করার কোনো মেডিসিন নাই, পৃথিবীতে কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই যে আপনাকে সুস্থ করতে পারবে। যদি আপনি সত্যিকারের সুস্থ হতে চান আপনি যে কোনো সায়েন্সকে ব্যবহার করে সুস্থ হয়ে যাবেন।
ক্যান্সার হয়েছে, 3rd স্টেজ, তার মাইন্ডের মধ্যে সেট হয়ে গেছে আমি আর বাঁচবো না। এখন মেডিকেল সায়েন্স যত কেমো দোক, ওর তো এখানে সেট হয়ে গেছে আমি বাঁচবো না। কেউ যদি এই মাথার খুলির ভেতরে যে ব্রেন আছে, যে নিউরন আছে, এটা সেট আপকে কেউ যদি চেঞ্জ করে দেয়, সে ভালো হয়ে যাবে। তা আপনি যদি ফিজিক্যালটাকে সুস্থ করতে চান, আপনাকে মেন্টালি সুস্থ হতে হবে আগে। আপনি ফিজিক্যাল আর মেন্টাল দুটোকে যদি একসাথে কাজে লাগান, খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আর সেই সুস্থতাকে যদি আপনার ধরে রাখতে হয়, তাহলে আপনাকে সুস্থতার হ্যাবিট তৈরি করতে হবে। ঠিক আছে? রোগ হচ্ছে একটা হ্যাবিট। রোগ হচ্ছে এক ধরনের ফ্রিকোয়েন্সি, এক ধরনের ভাইব্রেশন। ঠিক আছে? আজকে ডিপ হিলিং এর কথা ওরা কি চিন্তা করে লিখে দিয়েছে আমি তো জানি না। যারা বেসিক মেডিটেশন জানেন না, তারা কিভাবে ডিপ হিলিং এ যাবেন? তাহলে আপনাকে আপনার মাইন্ডকে আপনার হেলথের জন্য ব্যবহার করতে হবে। আর আপনাকে তৈরি করতে হবে সুস্থতার হ্যাবিট। আপনি জানেন মানুষের মানসিক রোগ হয় কেন? এখান থেকে শুরু করতেছি। মানুষের মানসিক রোগ হয় কেন? মানুষের মানসিক রোগ হয় তার যখন মেন্টাল ক্লিয়ারিটি থাকে না, সব জিনিসের মধ্যে যখন চোখ পড়ে আর ভেতরের চোখ সন্দেহ তৈরি করে। মানুষ এই চোখ দিয়ে যা দেখে, ওটা দেখে যদি ভয় পায়, ওটা দেখে যদি সন্দেহ করে, ওটাকে যদি রংলি আন্ডারস্ট্যান্ড করে, ওটাকে যদি অবিশ্বাস করে, ওটাকে যদি নেগেটিভ ভাবে নেয়, এই চোখ দিয়ে দেখতেছে আর ভেতরের চোখ দেখাইতেছে এটা নেগেটিভ, এটা পয়জনাস, এটা টক্সিন, এটা ভালো না, এটা পেইন, তখন আমাদের নিউরো ট্রান্সমিটার গুলো নেগেটিভলি চার্জ হয় এবং নেগেটিভ হরমোনসকে রিলিজ করে, খুব লিটল বিট। আর এই ব্রেনের একটা ধর্ম আছে, এই ব্রেনের ধর্ম হলো কোনো জিনিস যদি এর সাথে রিপিট হয়, সে কিন্তু অটো হয়ে যায়। আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। আপনার এক পরিচিত মানুষ আছে, যে দেখলে আপনাকে ইনসাল্ট করে, আর ওকে দেখলে আপনার রাগ হয়। প্রথম দিন সে আপনাকে ইনসাল্ট করছে, আপনার রাগ হয়েছে। দ্বিতীয় দিন ইনসাল্ট করছে, আপনার রাগ হয়েছে। তৃতীয় দিন ইনসাল্ট করছে, আপনার রাগ হয়েছে। চতুর্থ দিন ইনসাল্ট করে নাই, কিন্তু আপনার রাগ হয়েছে ওকে দেখলেই।
সেই রকম যখন এ একবার কিছুকে ডাউট করে, দুইবার কিছুকে ডাউট করে, তিনবার কিছুকে ডাউট করে, এরপর যেটাই সামনে আসে এই ডাউট করতে থাকে ভেতরে, এর পাইনিয়াল গ্ল্যান্ড ব্লক হয়ে যায়, এ শুধু এই চোখের দেখাই দেখে। যখন এই চোখের সাথে অন্তর্দৃষ্টির কমিউনিকেশন ঠিক থাকে না, কানেকশন ঠিক থাকে না, তখন এটার সাথে সাথে এই চক্রাও ব্লক হয়ে যায়। তখন তার ভেতর থেকে এলোমেলো কথাবার্তা বেরোয়, আর মানুষ দেখে বলো তো পাগল হয়ে গেছে, ওর তো মেন্টাল ডিজিজ হয়েছে। আর যদি এটা বেড়ে যায় তখন সে তো তার কল্পনাটা ডিফারেন্ট ওয়েতে কাজ করতে থাকে। সে তখন বলে যে আমি এটাই দেখতেছি, ওটা দেখতেছি। কারণ ভেতরে যে নিউরনের যে কয়েল আছে, ওই প্রোগ্রামিং স্ট্রং হয়ে গেছে এখন। এ তো আল্লাহ বাঁচাইছে, আমাদের দেশে ডাক্তারদের এখন সুমতি হয়েছে, এখন সাইকিয়াট্রিস্টরা ওষুধ দেওয়ার সাথে সাথে বলতেছে যে ওকে কাউন্সিলিং করান, ওকে মেডিটেশন শিখান, ওকে সিলভা মেথড শিখান। তো অন্তর্চক্ষু যখন ব্লক হয়ে যায় তখনই তার মেন্টাল ডিজিজ তৈরি হয়। আর সিলভা মেথড এই অন্তর্চক্ষু দিয়ে কিভাবে দেখতে হয়, কিভাবে বুঝতে হয়, কিভাবে জানতে হয়, কিভাবে করতে হয়, কিভাবে সমস্যাকে ধরতে হয়, কিভাবে কারেকশন করতে হয়, স্টেপ বাই স্টেপ A to Z শিখায়। কিন্তু বলে তো লাভ নাই, আমার এখানে তো কোর্স করতে সে আসে যে অসুস্থ হয়ে গেছে, যে লাইফে ফেলিয়ার হয়ে গেছে। মানুষের এই থার্ড আই চক্রা ব্লক না হলে তার মেন্টাল ডিজিজ তৈরি হয় না। মেন্টাল ডিজিজ মানে সেটাকে ব্লক করছে। আমি সিক্রেট খুলতেছি এক এক করে আপনাদের সামনে ধরানো। তো এটা যখন ব্লক হয় তখন কণ্ঠনালী দিয়ে এলোমেলো কথা বেরোয়। এখন যখন এটা তো এটা তো হচ্ছে কমিউনিকেশনের টুলস, সে শুনবে আর বলবে। সে যখন এলোমেলো বলে তাকে এলোমেলো বলা হয়, তাকে যখন এলোমেলো বলা হয় তার ওই নেগেটিভ কয়েল আরো স্ট্রং হয়। এরপর সে নেগেটিভ অ্যাকশন শুরু করে দেয়। আর নেগেটিভ অ্যাকশন করার জন্য রুট চাকরা লাগে, অ্যাকশন করার জন্য রুট চাকরা লাগে, ফিজিক্যাল স্ট্রেংথ লাগে। যখন সে নেগেটিভ অ্যাকশন করে তখন রুট চাকরা অবলক হয়ে যায় আস্তে আস্তে। লাইফ কিভাবে ইন্টার কানেক্টেড দেখেন। এখন যখন তার দেখার মধ্যে প্রবলেম হলো তখন তার বলা এবং শোনার মধ্যে প্রবলেম শুরু হয়ে গেল। এগুলো একদিনে হয় না, চলতে চলতে হয়। ঠিক আছে, এরপর কি হলো, সে আস্তে আস্তে পজিটিভলি ডিসকানেক্ট হতে থাকলো। আর যখন সে পজিটিভলি ডিসকানেক্ট হয়ে যাবে তখন নেগেটিভ এনার্জি তার সাথে কানেকশন জুড়ে নেবে। এটা নেচারের নিয়ম। কারণ এই সৃষ্টি জগতে কিছু ভ্যাকিউম থাকে না, খালি থাকে না। আপনি যদি ওখানে আলো না জ্বালান ওই ঘরে, তো নির্ঘাত ওই ঘরে অন্ধকারই থাকবে।
তো তখন কি হয়, তার হার্ট চাকরা ন্যারো হয়ে যায়। যখন ন্যারো হয় তার ভয় বাড়তে থাকে, হার্টবিট আতঙ্ক আর হ্যাপিনেস কে আলাদা করতে জানে। তো তখন কি করে, মানুষ তাকে গুরুত্বপূর্ণ কাজ করতে আর দেয় না। এখন মানুষ যখন তার আশেপাশের মানুষ যখন তাকে গুরুত্বহীন করে দেয়, তার অ্যাকশনটাকে লো করে দেয়, ঠিক আছে, তখন তার সোলার প্লেক্সাসটাও ব্লক হতে থাকে। তখন তার দুটো সিমটম তৈরি হয়, দুই ধরনের। কারোর কারোর ক্ষেত্রে ক্ষুধা প্রচন্ড বেড়ে যায়, আর কারোর কারোর ক্ষেত্রে ক্ষুধা প্রচন্ড কমে যায়। ঠিক আছে। আর তার ক্ষুধা তো অনেক ধরনের আছে, শুধু খাবার খাওয়াটাই ক্ষুধা না। যখন সে ক্ষুধাগুলোকে মিট আপ না করতে পারে, হুম, সেটার পুরোটা ইফেক্ট তার ক্যারেক্টারের মধ্যে গিয়ে পড়ে। আর সেই সময় তার স্যাক্রাল চক্র ব্লক হয়ে যায়। ঠিক আছে। তো এইভাবে, এইভাবে আমরা আমাদের ভেতরটাকে ব্লক করে নিয়ে জীবনযাপন করছি, আর বাহিরে সবার কাছে বলছি যে আমাকে একটু দেখো না, আমাকে একটু হেল্প করো না, আমাকে একটু সুস্থ হওয়ার জন্য কোন রাস্তা বলে দাও না। আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন অনেক চেষ্টা করে আপনাকে একটু স্টেবল করতে পারবে, ডাক্তার আপনাকে ওষুধপত্র দিয়েও একটু স্টেবল করতে পারবে, সারাইতে তো পারবে না, কারণ ডাক্তার তো আপনার ভেতরে বসে আছে। বাইরের ডাক্তার সারাবে কিভাবে? ও তো জানেও না কিভাবে কি হয়েছে ভেতরে। তাহলে আপনাকে কি করতে হবে, কি করবেন আপনি, কি করলে আপনি এর থেকে বেরোবেন? হুম, ঠিক আছে। আজকে শুধু আমি আপনাদের মেইন যে আমাদের চাকরাটা আছে, থার্ড আই চাকরা, এটা হচ্ছে মেইন। এখান থেকেই সবকিছুর যাত্রা শুরু হয়। ঠিক আছে, ভালোরটাও মন্দেরটাও। এই জন্য মহাজ্ঞানীরা বলেন যে আপনি যেমন, আপনার জীবনটা ঠিক তেমন। আপনি যেমন, আপনার জীবনটাও তেমন, আপনার জন্য জগৎটাও তেমনই। আপনি এখন অসুস্থ আছেন, তার মানে আপনি আপনার জীবনটাকে অসুস্থ করে রেখে দিয়েছেন। এখন পুরো জগৎটা আপনার জন্য অসুস্থ। আপনি যেখানেই তাকাবেন দেখবেন যে অসুস্থ।
এ অসুস্থ, ও অসুস্থ, এটা অসুস্থ, ওটা অসুস্থ, সিস্টেম অসুস্থ, এটা অসুস্থ, সব অসুস্থ। আপনার ভেতরে এনার্জির ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশন যেরকম, এই দুনিয়া আপনার জন্য একদম সেই রকম। কি করব? ভেরি ইজি। সিলভা মেথড করেন। আমি তো সিলভা মেথড করেছি। তাহলে আপনার সিক্স সেন্স কি এখনো ফাংশনেবল করেন নাই? আমি তো বলি 1,00,000 বার সিলভা মেথড করলে কোনো লাভ হবে না। বলেন কি? হ্যাঁ, যদি সিলভা মেথডে যা শিখেছেন সেটার অ্যাপ্লিকেশন আপনি না করেন, নিজে যদি সিলভা মেথডকে ব্যবহার না করেন, কাজে না লাগান, তাহলে আপনাকে শিখলেন যা, তার 10%ও যদি, 5%ও যদি সিলভা মেথডের আপনি কাজে লাগিয়ে ফেলেন, এটা আপনার লাইফের জন্য এনাফ। আপনার প্রশ্ন হতে পারে শুধু থার্ড আই ঠিক হয়ে গেলে, ইএসপি ঠিক হয়ে গেলে, ইনটিউশন ঠিক হয়ে গেলে সব ঠিক কিভাবে হবে? চলুন একটা ছোট্ট ঘটনা বলি, গল্পের মতো করে বলি, তাহলে বুঝতে পারবেন। এক ফ্যামিলিতে দুই ভাই আছে। বড় ভাই ছোট ভাই থেকে 12 বছরের বড়। হুম, বড় ভাই ছোট ভাইকে, যেহেতু বাবা নাই, সন্তানের মতো মানুষ করছে, সংসার, ব্যবসা করছে, বিদেশ গেছে, টাকা কামাইছে, ছোট ভাইকে মানুষের মতো মানুষ করছে। এখন ছোট ভাই কলেজে পড়ে। কলেজে পড়ে, তো বড় ভাইয়ের বিজনেস মিটিং আছে, সিঙ্গাপুর যাবে, চলে গেছে। কিছু একটা এমার্জেন্সি হওয়াতে সে এয়ারপোর্টে গিয়ে তার সব শিডিউল চেঞ্জ করে দিয়েছে, সে ব্যাক করেছে বাসায়। এখন বাসায় এসে দেখে তার ছোট ভাই তার ওয়াইফের কোলে মাথা রেখেছে, আর তার ওয়াইফ এইভাবে তার মুখের দিকে ঝুঁকে রয়েছে। সে তো দেখে অজ্ঞান হয়ে গেছে। ব্যাগ উঠিয়েছে, বাসা থেকে চলে গেছে। সে আর বাসায় ফেরে না। পরিবার থেকে যোগাযোগ করা হয়েছে, বলে না, ওই মহিলার সাথে আমি আর সংসার করবো না। বলে কেন করবো না? বলে এগুলো কাউকে বলা যাবে না, আমি টাকা পয়সা দিয়ে দেবো, ওই মহিলাকে বিদায় করে দাও। এখন তো ছোট ভাই খেপছে। হ্যাঁ, যেই মহিলা মায়ের মতো করে আমাকে বড় করলো, মানুষ করলো, আমার বড় ভাই তার সাথে এটা করতে পারে না। সে বড় ভাইয়ের নামে কেস করে দিছে, কেস করতে কোর্টে উঠে গেছে। দুইজন দুই উকিল ধরছে, তারা এটা নিয়ে 6 মাস টানছে।
এ তো জজ সাহেব ভালো মানুষ ছিলেন, বললেন যে দুই ভাইকে একটু ডাকাও, আর যে মহিলাকে নিয়ে গন্ডগোল তাকেও ডাকাও, আমি কিছু প্রশ্ন করতে চাই। তো প্রথমে বড় ভাইকে প্রশ্ন করছে যে কি অপরাধ করছে এই মহিলা যে তার সঙ্গে আপনি সংসারটা করবেন না। আপনি যদি কারণ না বলেন আপনার ডিভোর্স কার্যকর হবে না। না পারতে সে কারণ বলছে। তার ছোট ভাই তো কান্নায় ভেঙে পড়ছে, চিৎকার দিয়ে উঠছে যে আমি আমার এই ভাইকে বাবার মতো জানতাম, আমি এই ভাইয়ের সাথে জীবনেও থাকবো না। সব শেষ, কিন্তু দৃশ্য একটাই ছিল যেটা সব শেষ করে দিয়েছে। এখন জজ সাহেব বললো যে তোমার বড় ভাইয়ের কথা শুনেছি, এখন তোমার কথা শুনবো। বলে না, আমি কোনো কথাই বলবো না। যে ভাই আমাকে অবিশ্বাস করলো, আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না। তো তখন ওই বড় ভাইয়ের ওয়াইফকে ডাকা হলো যে আপনি কি ঘটনা ঘটেছিল এই সময় আমাদেরকে বলেন। তো সে বলতেছে আমার ছোট দেবর সেদিন ছিল জুম্মার দিন, মসজিদে নামাজ পড়তে গেছে। তো মসজিদের বাইরে সুরমা বিক্রি করতেছিল, কখনো সুরমা চোখে লাগায় নাই, তো ওকে সুরমা লাগাই দিছে চোখে। তো চোখে জ্বালা পড়া শুরু হয়েছে। ও তো বাসায় এসে চিৎকার দেওয়া শুরু করছে, ওর চোখে ঠান্ডা পানি দিছি, বরফ পানি দিছি, ওর জ্বালা পোড়া কমে না। তো আমার কোলে মাথা রাখছে, আমি আঁচল দিয়ে তার চোখে বাতাস দিচ্ছিলাম, এই সময় উনি ঢুকছে, কিছু না জিজ্ঞাসা করে না বুঝে চলে গেছে উল্টো পা। এই চোখ কি ভুল দেখেছিল? এই চোখ তো ভুল দেখে নেই, ভেতরের চোখ ভুল বুঝেছিল। আমি তো এরকম একটা ঘটনা দিয়ে বুঝাইতে চাইলাম আমাদের জীবনে রোজ এই জিনিস ঘটতে থাকে। সবকিছুকেই, যেটাই দেখি তার 90% জিনিসকে এখানে স্টোর করি নেগেটিভলি। আর যেটা নেগেটিভলি স্টোর করি তার ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশন নেগেটিভ থাকে। সে আপনার ভেতরে কি করবে? আপনাকে বেহেশতে নিয়ে যাবে, আপনার দেহের ভেতরে আনন্দের ফোয়ারা ফুটিয়ে দেবে? বলে না, সে তো টক্সিন, সে তো নেগেটিভ, সে তো কাজই করবে পেইন রিলেটেড। এই চোখ আর ভেতরের চোখ, এই দুটোর কানেকশন, এই দুটোর কানেকশন যদি আপনার ব্যালেন্স হয়, রিয়েলে যা আছে, এই ভেতরের চোখ যদি ওটাকে ওইভাবেই দেখে, তখনই আপনার ভেতরে এমন এমন হরমোন রিলিজ হয় যে আপনার ভেতরে শান্তি ক্রিয়েট করে। আর ভেতরের চোখটা যদি একবার নেগেটিভলি চার্জ হয়ে যায়, এই চোখ দিয়ে ভালো দেখছেন, মন্দ দেখছেন, ঘুমিয়ে আছেন, জেগে আছেন, কোনো ইয়ে নাই, ও ভেতরে নেগেটিভলি কাজ করতেই থাকবে। তো আপনাকে
কি করতে হবে? তিনটে কাজ বলে দেই, আজকের থেকে শুরু করেন। ঠিক আছে, তিনটে কাজ বলে দেবো, আজকের থেকে শুরু করেন। দেখেন লাইফে কিভাবে চেঞ্জেস গুলো আসে। হুম। আর সিলভা মেথডের কোর্স যখন করে ফেলবেন, তখন তো আপনি খুব ভালোভাবেই পারবেন। প্রথম কাজ, কোনো কিছু দেখলে সাথে সাথে অ্যাকশন রিয়াকশন দিয়েন না। যখন জীবনের যা কিছু দেখবেন, সেটা ধরেন যে একটা আপনার রিপোর্ট আসলে নেগেটিভ, হাই হুতাশ করেন না, আমেন। আপনার ভেতরে কোলেস্ট্রল হাই হয়েছে এই জন্য আপনি মরবেন না। কিন্তু যখন কোলেস্ট্রল হাই হয়েছে শুনে প্যানিক হবেন, তখন আপনার ভেইনের মধ্যে, আর্টারির মধ্যে স্পাজম শুরু হবে। ঘটনা তখন ঘটবে। যেটাই দেখবেন, ওকে, আগে স্থির হবেন। যা দেখতেছেন এটাকে এমন ভাবে দেখেন যেটা, যেই বাস্তবতাটা আপনি চান। আপনার কোলেস্ট্রল হাই এসছে, তাহলে আপনি বলেন যে হাই এসছে আমি জানছি, তাহলে এখন এটাকে ঠিক করব, এটা ঠিক হয়ে যাবে। ওকে, আপনি কোনো ঘটনা দেখতেছেন, খুব নেগেটিভ ঘটনা, আপনি এখনই রেসপন্স করেন না। সেই ঘটনার কারণ ডিসাইড করেন না, ডিসাইড করেন যে আমি কি করতে পারি, কিভাবে করতে পারি, কতটুকু হেল্প করা যায়। এটা হলো 1 নম্বর কাজ, প্রথম কাজ। ঠিক আছে। হুম। আর যদি কথা বলেন মুখ দিয়ে, তাহলে সবসময় এটা মনে রাখবেন যে আপনার কথা যেন আরেকজনকে একটা ভালো লাগা দেয়। ওকে। আর আপনার আচরণটা, আপনার আচরণটাকে সবসময় পজিটিভ রাখেন সবার জন্য। কিভাবে রাখবেন বলে, পাস্টে লিভিং করা বন্ধ করে দেন। কে কি করছে জীবনে সবাইকে মাফ করা শুরু করে দেন। আপনি যদি সত্যিকারে সবাইকে মাফ করে দেন আর মাফ চেয়ে নেন, আমি লিখিত গ্যারান্টি দিতে পারি যে আপনার বডির ভেতরে কোনো ধরনের পেইন তৈরি হবে না। আর যদি মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে থাকেন, তাদের প্রতি থ্যাঙ্কফুল হতে থাকেন, তাহলে খুব দ্রুত আপনার পেইন চলে যাবে। তো মাফ করলে পেইন বন্ধ হয়ে যাবে তৈরি হওয়া। আর অ্যাপ্রিসিয়েশন করলে, থ্যাঙ্কফুল হলে, গ্রেটফুল হলে পেইন চলে যাবে। ওকে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস,
একটা দেহের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দরকার। আপনি যতই মেডিটেশন করেন, খাওয়া দাওয়া যতই কন্ট্রোল করেন, কিন্তু আপনার ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিস নাই, তাহলে আপনার দেহ রোগ তৈরি হবে, সেটা অন্যরকম রোগ তৈরি হবে। আপনার ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করেন, লাইফের একটা মোটো বানান, যতটুকু প্রয়োজন ততটুকু। আপনি আপনার চারিদিকে তাকান তো, ঘরের ভেতরে দেখবেন যে 10% জিনিস আছে আপনার প্রয়োজনীয়, আর 90% এক্সট্রা জিনিস আপনি রাখছেন, যেটা আপনার কোনো প্রয়োজনই নাই। লোভের পিছনে ছুটেন না, প্রয়োজনের পেছনে ছুটেন। মানুষকে হেল্প করেন। হোজে সিলভা চমৎকার বলেছেন একটা কথা, তোমার যদি হার্টে প্রবলেম থাকে, তুমি আরেকজনের হার্টকে হিল করো, তোমার হার্ট আগে ভালো হবে। আপনার ফুড হ্যাবিট ঠিক করেন, আপনি একটু স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন, এইভাবে আপনি আপনার হেলথকে ব্যালেন্স রাখতে পারবেন। ঠিক আছে, আর আসেন আমার কাছে কোর্স করেন। এই 7টা চাকরা কিভাবে আপনি অ্যাক্টিভেট করবেন, ব্যালেন্স করবেন, কোর্সের মধ্যে একেবারে স্টেপ বাই স্টেপ আপনাকে ট্রেন করে দেবো। ঠিক আছে, আজকে আপনাদেরকে একটা ইউনিক প্র্যাকটিস করাবো হেলথের জন্য। এটা খুব পাওয়ারফুল একটা প্র্যাকটিস, আপনারা আমার সাথে করবেন। ঠিক আছে, এটাই তো। আপনার লিভিং এর হ্যাবিটটাকে ঠিক করেন, আপনার বেস্ট ভার্সনটাকে বের করে আনেন। হুম, তবে আপনাকে বাই ফোর্স 3 মাস, 6 মাস, 9 মাস চালিয়ে যেতে হবে। যখন আপনার এখানে ওয়্যারিংটা, হ্যাবিটের ওয়্যারিংটা ঠিক হয়ে যাবে, তখন লাইফটা অটো চলতে থাকবে। আর হ্যাঁ, ঘুম খুব গুরুত্বপূর্ণ জিনিস। অনেক রোগ সারে টাইমলি ঘুমালে, সাউন্ড স্লিপ করলে। ঠিক আছে? তো সবাই রেডি হয়ে বসেন, আমি একটা মেডিটেশন করাবো হেলথের উপরে। এটা টোটাল হেলথের উপরে করাবো, সবাই আমার সাথে করেন। ঘাড় মেরুদণ্ড সোজা করে বসুন, মেরুদণ্ড সোজা রাখবেন। হুম, এবার ধীরে ধীরে চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে আপনি একটি গভীর করে নিঃশ্বাস নিন, অনুভব করুন আপনার নিঃশ্বাসকে। এবার ধীরে ধীরে নিঃশ্বাসটা ছাড়ুন।
আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। এবার ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন। আপনি অনুভব করুন যে আপনি প্রকৃতস্থ হয়ে গেছেন, আলফা লেভেলের গভীরে চলে এসেছেন। আপনাকে মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 10 থেকে 1 নিচের দিকে সংখ্যা গুনতে যাচ্ছি। প্রতিটি সংখ্যা গণনার সাথে সাথে আপনি নিজে নিজে অনুভব করবেন আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনি মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে যাবেন। 10, 9, feel going deeper. 8, 7, 6, deeper and deeper. 5, 4, 3, deeper and deeper. 2, 1. You are now at a deeper, healthier level of mind, deeper than before. আপনি এখন মনের অনেক গভীর লেভেলে চলে এসেছেন, এক স্বাস্থ্যকর লেভেলে, যা আগের চেয়ে অনেক গভীর। আপনি শুধুমাত্র চোখের পাতা দুটোকে রিল্যাক্স করেই মনের অনেক গভীরে যেতে পারেন। আপনার চোখের পাতা দুটোকে এখন রিল্যাক্স করে দিন। অনুভব করুন চোখের পাতায় কেমন আরাম লাগছে। এই আরামের অনুভূতিকে আপনি এখন শরীরের ভেতর দিয়ে নিচের দিকে প্রবাহিত করে দিন, একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত। এটি গভীরভাবে রিল্যাক্সেশনের এক চমৎকার অনুভূতি, যা আপনার জন্য এক প্রশান্তিময় এবং স্বাস্থ্যকর অবস্থান। এখন আমি 1 থেকে 3 কাউন্ট করলে আপনি আপনার সামনে মেন্টাল স্ক্রিন দেখবেন, মনের পর্দা। চোখের পাতার 6 ফিট দূরে, দৃষ্টিপথের একটু উপরে আপনি একটা স্ক্রিন কল্পনা করবেন। 1, 2, 3। আপনি সেই স্ক্রিনটা কল্পনা করুন। এখন আমি 3 কাউন্ট করলে আপনি সেই স্ক্রিনের মধ্যে নিজেকে প্রেজেন্ট করবেন, যেন আপনি আপনার দেহ থেকে বেরিয়ে সেখানে চলে গেছেন। 1, 2, 3। আপনি নিজেকেই দেখতে পাচ্ছেন। এখন আপনি নিজেকে দেখুন, তাকে ফিল করুন। ফিল করুন
তাকে এমন ভাবে যা আপনার সব থেকে আপন। আপনার জীবনে যারা যারা আসে তারা একটু থাকে আবার দূরে যায়, এ আপনার সাথেই আছে। আজকে তার চোখে চোখ রেখে আপনি বলুন যে আমি সর্বান্তঃকরণে তোমাকে মাফ করলাম, সবকিছুর জন্য মাফ করলাম। দেখুন সে খুব খুশি হয়েছে। তার খুশি হওয়ার, আনন্দিত হওয়ার ইমেজটাকে আপনি ফুটিয়ে তুলুন, সেটাকে ব্রাইট করে তুলুন। এবার বলুন যে আমি তোমার প্রতি সবসময় কৃতজ্ঞ এবং আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি সম্মান করি। দেখুন সে এখন নিজের ভেতরে পরিপূর্ণতা অনুভব করছে। এবার আপনি তার কাছে মাফ চেয়ে নেন। দেখুন সে আবেগে আপ্লুত হয়ে গেছে। এবার খেয়াল করুন তো জীবনে কত ভালো ভালো কাজ করেছেন। আপনি কথা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনালি মানুষকে হেল্প করেছেন। এবার তাকে মেন্টাল স্ক্রিন থেকে আনুন, তার সাথে একাত্ম হয়ে যান, মিশে যান, মিশে একাকার হয়ে যান। আর ফিল করুন যেন আপনার পুরো দেহ, মন, মস্তিষ্ক পবিত্রতায় ভরে গেছে। এবার আপনি বলুন নিজেকে যে আমি সব সময় শারীরিক ও মানসিকভাবে সুস্থতা বজায় রাখি। আমি আমার পঞ্চ ইন্দ্রিয় সহ সকল ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারি। আমি প্রতিদিন প্রতিভাবে ভালোর থেকে আরো ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমার দেহের কোষ, টিস্যু, অর্গান সিস্টেম সবকিছু পারফেক্টলি ফাংশন করছে। আমি পরিপূর্ণ সুস্থতা অনুভব করছি। এই অনুভূতির মধ্যে কিছুক্ষণ থাকুন। এখন আপনি অনুভব করুন আপনার রুট চক্র থেকে শুরু করে ক্রাউন চক্র পর্যন্ত এখন পজিটিভলি ফাংশন করছে।
এবার আপনি আপনার জীবনে আসা প্রত্যেকটা মানুষকে একটা মোল্ডের মধ্যে আনুন, একটা সোল মোল্ড বানান স্ক্রিনের মধ্যে। এই জীবনে শৈশব থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো মানুষের সাথে আপনার ইন্টারাকশন হয়েছে, সবাই এখন এই সোল মোল্ডে অবস্থান করছে। এবার পরিবারের প্রত্যেকটা সদস্যকে এখানে আনুন। এখন একসাথে তাদের সবার কাছে আপনি মাপ চান, তাদেরকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন, তাদেরকে থ্যাংক ইউ বলুন, তাদেরকে লাভ ইউ বলুন। আর সাথে সাথে ফিল করুন যে সবার সাথে একটা পজিটিভ কানেকশন আপনার আছে। এখন তাদেরকে এই মেন্টাল স্ক্রিন থেকে বিদায় করে দেবেন। 1 2 3। এখন আবার আপনি গভীর করে নিঃশ্বাস নিন। এবার অনুভব করুন যেন আপনি আনন্দিত, আপনি শান্তিপূর্ণ, আপনি সুখময়, আপনি জ্ঞানী, আপনি বুঝেন, আপনি দেখেন, আপনি প্রকৃতভাবে শুনেন। বলুন, প্রতিদিন প্রতিভাবে আমি ভালোর থেকে আরো ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তা ভাবনা কল্পনা সব সময় আমার জন্য কল্যাণ বয়ে আনে এবং আমার জন্য পজিটিভ পথ তৈরি করে দেয়, সুযোগ তৈরি করে দেয়। আবারও সৃষ্টিকর্তাকে গ্র্যাটিটিউড জানান। এবার 1 থেকে 5 কাউন্ট করলে আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন। 1 2, ধীরে ধীরে বেরোয় আসুন। 3, যখন 5 কাউন্ট করব তখন চোখ খুলবেন, জেগে যাবেন। 4 5, আইজ ওপেন, feeling fine, feeling in a perfect health, feeling better than before. কেমন লাগলো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা এখনো সিলভা মেথডের কোর্স করেন নাই, তাদেরকে বলবো কোর্স করেন। আর যারা কোর্স করেছেন তাদেরকে বলবো রিপিট করেন। আর যারা রিপিট করেছেন তাদেরকে বলবো আবার রিপিট করেন। সুযোগ পেলেই রিপিট করেন।